ইউনূসের ওই বক্তব্যটা যে আমার কথা না শুনলে আমি কিন্তু চলে যাব, সেটাকে তারা পুঁজি করে এগিয়েছে। এটা হচ্ছে গোয়েন্দা বাহিনীর কৌশল, যে তাকে এই মুহূর্তে সরাসরি সরাতে গেলে যে ইন্টারন্যাশনাল যে প্রেশার আসবে বা ইন্টারন্যাশনাল যে একসেপ্টেবিলিটি তারা পাবে না, তারা নিশ্চিত তারা এখন অন্য পথে অন্যভাবে ডক্টর ইউনূসকে বিরক্ত করে তাকে সরিয়ে দিয়ে তাদের পোষা কাউকে সেখানে দায়িত্বে বসিয়ে তারা তাদের পারপাস সার্ভ করতে চায়। ডক্টর ইউনূস দয়া করে এই সুযোগটি দেবেন না। আপনাকে যদি সরায় আমরা দেখি, তোরা সরা, দেখি কেমন পারস তোরা সরাইতে, তোদের হ্যাডামটা আমরা একটু দেখি, আয় ডক্টর ইউনূসের সরা দেখি। পাশাপাশি আমি বলবো যে প্রধানতম রাজনৈতিক দল বর্তমান সময় বিএনপি, দয়া করে অবজেক্টিভলি ভাবার চেষ্টা করুন। কদিন আগে আমি সেনাবাহিনীর একজন কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম, যিনি মাঠে ডিপ্লয় আছেন। আমি বলছিলাম যে আসলে আপনারা করতেছেন কি, এই যে দফায় দফায় যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হচ্ছে, আসলে এটা আউটপুট কি পাচ্ছি আমরা, আপনাদের কাজটা কি বলেন। তো তিনি বেশ কিছু কাজের কথা বললেন। তার মধ্যে আরেকটা অন্যতম কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গায় তালিকা করা, অর্থাৎ যারা চাঁদাবাজি করছে, যারা টেম্পো স্ট্যান্ড দখল করছে, যারা হুমকি দিচ্ছে, যারা দখল করছে, এদের পাশাপাশি যারা ধরেন সরকারি কর্মকর্তা হিসেবে যারা আছেন, পুলিশ আছেন, কারা কারা ঘুষ দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের তালিকা করছেন তারা নীরবে নিভৃতে। যদি কোনো, আল্লাহ না করুক, যদি কোনো কারণে এই ইউনিফর্ম বাহিনী যদি আসসালাম আলাইকুম দেশপ্রেমিক সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছে বলে যদি সামনে আসে, ধরে নেবেন যে বিএনপির অস্তিত্ব থাকবে না। যেই ডলাটা আওয়ামী লীগের খাওয়ার কথা ছিল, সেই ডলাটা যাবে বিএনপির উপর দিয়ে। ডক্টর ইউনূসকে পদত্যাগ যদি করানো যায়, বা ডক্টর ইউনূস যদি এই মুহূর্তে পদত্যাগ করেন, তাহলে জুলাই বিপ্লব আসলে শেষ হয়ে যাবে। জুলাই বিপ্লবের যারা জীবন দিয়েছেন, যারা এখন আহত আছেন, আহতদেরকে দেখবেন হসপিটাল থেকে ধরে নিয়ে জেলখানায় পড়া হচ্ছে। তাদের অনেককেই দেখবেন নানাভাবে মেরে ফেলা হচ্ছে। সো ডক্টর ইউনূস আপনি কেন পদত্যাগ করবেন? আজকে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস এই জাতীয় একটি ধারণা প্রকাশ করেন। বিশেষ করে গতকাল জেনারেল ওয়াকারুজ্জামান যে অডাসিটি দেখিয়েছেন, যে ধৃষ্টতা দেখিয়েছেন, যে বেয়াদবি করেছেন ডক্টর ইউনূসের সাথে, একটা বাংলাদেশের যে হায়ারার্কি, যে র্যাঙ্ক গুলো আছে, অর্থাৎ এটাকে কি বলে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স, সেই অনুযায়ী 12তম লেভেলের একটা কর্মচারী, সরকারি কর্মচারী জেনারেল ওয়াকার, সে যেভাবে ডক্টর ইউনূসের সঙ্গে বেয়াদবি করেছে, সেটাই হয়তো ডক্টর ইউনূস নিতে পারছেন না। কিন্তু ডক্টর ইউনূস এই যে বেয়াদবি, এই যে অডাসিটি, এই যে ধৃষ্টতা যেটি জেনারেল ওয়াকার গতকাল দেখিয়েছেন, এগুলো কিন্তু পরিকল্পিত। যেহেতু যেহেতু আপনি বিভিন্ন সময় বলেছেন যে আমার কথা না শুনলে আমি চলে যাব, আমার কথা শুনতে হবে। যদিও এটারও আমি সমালোচনা করেছি, আমরা এখান থেকে সমালোচনা করেছি, আপনি কেন চলে যাবেন? আপনি দায়িত্ব নিয়ে কেন চলে যাবেন? এখানে তো মানবিমান বা ইমোশনের কোনো কারণ নাই। এটা প্রেম প্রেম খেলা না যে আমার কথা শুনতে হবে না আমি চলে যাব। সো ওই যে আপনার যে মানসিক যে অবস্থাটা, যে আপনি একটু সেন্সিটিভ, আপনার কথা না শুনলে আপনি চলে যাবেন, ওই জিনিসটাকেই আসলে ঘোট পাকানো হচ্ছে। যেখানে ওয়াকার এখন বরখাস্ত হয়ে জেলে থাকার কথা, যে সশস্ত্র বাহিনীকে উস্কানি দেওয়ার জন্য, রাষ্ট্রের তার যে নিয়োগকর্তা তাদেরকে ইগনোর করার জন্য, তাই সে নিজেকে অভিভাবকহীন বলার জন্য, এই সবকিছু মিলিয়ে আপনার তার যাওয়ার কথা, আপনি কেন যাবেন? ভুলেও এই কথা ভাববেন না। উপদেষ্টা পরিষদের আজকের মিটিং এ দুজন সিনিয়র উপদেষ্টা তাকে বুঝিয়েছেন যে কি কি হতে পারে, হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্সেস, এবং আমি যতটুকু জানি যে তিনি তাতে সন্তুষ্ট হয়েছিলেন। কিন্তু এখনো কিন্তু নানা রকম গুজব ছড়াচ্ছে। এবং ইউনূস, আপনার সাথে আমরা সবাই আছি, বাংলাদেশের সাধারণ মানুষ আছেন। সো আপনি কে কাজ করতে দিবে না, এগুলো নিয়ে ভাবার কোনো কারণ নাই। আর সে কথা যদি বলতে হয় আপনাকে, বিশেষত আমি যদি দায়িত্ব নিয়ে বলি, আমি গত 9-10 মাস ধরে প্রথম থেকে বলছি যে কোন কোন অপদার্থকে আপনি আপনার উপদেষ্টা পরিষদে ঢুকিয়েছেন এবং আলটিমেট সমস্যা কি কি হতে পারে। কিন্তু আনফরচুনেটলি আপনি কোনো বিষয়ই গুরুত্ব দেন নাই, আপনি হয়তো শোনেন নাই, অথবা আপনাকে শোনানো হয় নাই। বিশেষত আমি, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, আমরা তিনজন বার বলেছি। এবং তখন যে কথাগুলো নিয়ে গোয়েন্দা সংস্থা ট্রল করেছে, আওয়ামী লীগের লোকজন কিছু জায়গায় উৎসাহ দিয়েছে, কিছু জায়গায় ট্রল করেছে, বিএনপির লোকজন উৎসাহ দিয়েছে বা ট্রল করেছে। অর্থাৎ আপনি যদি
আপনার সাথে যদি একটা স্ট্রং উপদেষ্টা পরিষদ থাকতো যারা বিপ্লবের চেতনাকে ধারণ করে, আপনার মনে হয় যে জেনারেল ওয়াকারের এত সাহস বাড়ছে যে সে নিজেকে অভিভাবকহীন বলবে? আপনি বলবেন নির্বাচন হবে জুন 26-এ, ওয়াকার বলবে জানুয়ারি 26-এ নতুন সরকার দায়িত্ব নিতে। এত সাহস তার, এত অডাসিটি! বন্দুক থাকলেই সব হয় নাকি? পারলে কিছু করতে বলেন তারে, পারলে তাকে কিছু করতে বলেন। এবং আমার কাছে যে খবর আছে, ইন্টারন্যাশনাল দু একটা সোর্সে যে খবর আছে, আমাকে বলা হয়েছে ওয়াকার যদি এই উদ্যোগ নেয় সে জাহাঙ্গীর গেট ক্রস করতে পারবে না, সে জাহাঙ্গীর গেট ক্রস করতে পারবে না। আর গতকালকের যে তার যে অডাসিটি, তার যে ধৃষ্টতামূলক যে বক্তব্য সেনা অফিসারদের উদ্দেশ্যে, এটি আসলে অত্যন্ত কৌশলে পাবলিক করা হয়েছে। অর্থাৎ তারা এখন মহাদেশ প্রেমিক হয়ে উঠছে, দেশপ্রেম একেবারে টুবাই টুবাই পড়তেছে। 2017 সালে যখন রোহিঙ্গাদেরকে ঢুকতে দেওয়া হয়েছিল, তখন সেনা প্রধান ছিল আবু বেলাল মোহাম্মদ শফিউল। তো তখন এরা ছিল না অফিসার সেনাবাহিনীতে, তখন তারা বুঝে নেয় যে এটা একটা হাসিনা তার নিজে নোবেল প্রাইজ বা অন্য কোনো স্বার্থের কারণে এই সর্বনাশটা করতেছে। তখন দেশপ্রেম কোথায় ছিল? যখন হাসিনা তিনটা ভোটারবিহীন নির্বাচন সেনাবাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় টিকেছিল, তখন তোমাদের এত দেশপ্রেম কোথায় ছিল বেটা? কোথায় ছিলি তোরা তখন? তখন তোরা ইউনিফর্মে ছিলি না? তখন তোদের বুকের মধ্যে মেডেল ছিল না? তখন তোদের এসব হোমটম ছিল না? কেন ছিল না? তোমরাই সেই লোক যারা তোমাদের স্বজাতির অফিসারকে আয়নাঘরে বন্দি রেখে বছরের পর বছর সেই আয়নাঘরের পাশ দিয়ে এই ইউনিফর্ম পরে ঘুরে বেড়াইছো। তোমাদের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ হয় নাই যে আমাদের সাথে একজন সেনা কর্মকর্তা, আমাদের একজন ভাই, বাংলাদেশের একজন সাধারণ মানুষ যাদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব, তাদেরকে আমরা এইভাবে বিনা কারণে ভিন্ন মতের জন্য এখানে আটকায় রাখা হয়েছে। কারোর মধ্যে কোনো প্রতিক্রিয়া আমরা দেখি নাই। উপরন্তু যখন ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে এই আয়নাঘরকে পরিদর্শনে বাধা দেওয়া হয়েছে, এই আয়নাঘরকে সংস্কার করে অনেক কিছু মুছে ফেলার চেষ্টা হয়েছে। কোথায় রে ভাই তখন তোমাদের দেশপ্রেম? অর্থাৎ দেখেন ভাই, কিছু বললে বলবে যে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতেছি আমরা। এই জাতীয় একটা গ্রুপ আছে সেনাবাহিনীর ভিতরে আছে, এবং তাদের ভাড়াটিয়া কিছু কচু খেতে আছে, বিভিন্ন চ্যানেল ইদানিং দেখি। যাই হোক, ওইসব সম্পর্কে কথা বলতে চাই না, কিন্তু বাস্তবতা হচ্ছে কি যে সেনাবাহিনীর যে ভাবমূর্তি, এটা আসলে হাসিনা মূর্তি হাসিনা টুকরা টুকরা করে ফেলছে 15-16 বছরে। মূর্তির অংশও নাই, ভাব নিয়ে বসে আছে সবাই। এই ভাবমূর্তিটাকে জোড়া দেওয়ার জন্যই আমরা চেষ্টা করছি নানা রকম ভাবে। হাসিনার যে ড্যামেজটা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে করেছে, সেই ড্যামেজটাকে রিকভার করার জন্য, সেনাবাহিনীকে আগের মর্যাদায় ফিরিয়ে নেওয়ার জন্য, মানুষ যে চোখ বন্ধ করে, ধরেন চোখ বন্ধ করে মানুষজন আস্থা রাখতে পারে যে ইয়েস, আমি সেনাবাহিনীর একটা ইউনিফর্ম দেখছি, আমাদের চিন্তা নাই, আই উইল টেক কেয়ার অফ। এই জায়গাটায় নিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল, এবং যেটা শুরু হয়েছিল, কিন্তু ভেরি আনফর্চুনেটলি ডক্টর ইউনূসের উদারতার জন্য যেই 30-35 জন, অর্থাৎ মিনিমাম 25 ম্যাক্সিমাম 50, এই হাসিনার এই পোষ্য এই বদমাশগুলো সেনাবাহিনীর ইউনিফর্ম পরে সেনাবাহিনীতে কোনো সংস্কার করতে দিচ্ছে না। উপরন্তু তারা এমন একটা সিচুয়েশন তৈরি করছে, যে সিচুয়েশনটা ডক্টর ইউনূস যদি সরে যায় তাদের সবচেয়ে সুবিধা। আপনারা তো জানেন সবাই যে ডক্টর ইউনূস যদি না থাকতো, গত 3 মাসেও এই সরকার টিকতে পারতো না যদি ডক্টর ইউনূস ছাড়া অন্য কেউ এই সরকারের প্রধানের দায়িত্ব নিতেন। কারণ পার্শ্ববর্তী রাষ্ট্রের যারা মন্ত্রী, যারা নীতি নির্ধারক, তাদের বক্তব্য শুনেছেন, পাশাপাশি তাদের মিডিয়ার যে প্রোপাগান্ডা সেটি আপনারা শুনেছেন। ওয়ার্ল্ড ওয়াইড সকল কিছু মিলিয়ে আমি তো মনে করবো ডক্টর ইউনূস আমাদের জন্য আশীর্বাদ, আল্লাহর রহমত। এখন ডক্টর ইউনূসকে যদি কোনোভাবে যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে এই ওয়াকার গংদের অনেক সুবিধা হয়। তারা তাদের অভিভাবক হাসিনাকে আবার নিয়ে আসতে পারে, তারা আওয়ামী লীগকে দিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন করাতে পারে। সো এই জায়গাগুলো আমি বলবো যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সতর্ক হওয়া প্রয়োজন। দেশপ্রেমিক সেনাবাহিনীর ভিতরে যারা দেশপ্রেমিক অংশ আছেন, যারা বুঝতে পারবেন আমার এই কথা, তারা নিশ্চয়ই এই ব্যাপারে একটি সতর্ক অবস্থানে যাবেন। এবং ডক্টর ইউনূস কোনোভাবেই পদত্যাগ নয়, আপনি পদত্যাগ করান। পাশাপাশি সেনাবাহিনী এখন প্রমাণ করতে চাচ্ছে যে মানবিক করিডোরের ব্যাপারে দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা নিয়ে মহা চিন্তিত তারা, একেবারে চিন্তায় তাদের ঘুম নাই। অথচ ভারতের কাছে ট্রান্সশিপমেন্ট, ট্রানজিট, পোর্ট থেকে শুরু করে সকল কিছু দিয়ে দেওয়া হয়েছে। ভারত যখন বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী
বিমান বাহিনীর কোনো অস্ত্র কিনতে দেয় না, কোনো প্রশিক্ষণ ঠিক মতো নিতে দেয় না, তখন সেনাবাহিনীর কোনো চেতনা ছিল না। বাংলাদেশের সাথে যখন গোপন চুক্তি হয় 16-17টা, সেসব চুক্তি নিয়ে সেনাবাহিনীর কোনো সে ছিল না। জাস্ট সেলিউটার পর সেলিউট, 30 লাখ টাকা দামের গাড়ি, 50,000 টাকা মাসের মেনটেনেন্স, হামতম, এটা সেটা, ব্যবসা বাণিজ্য, হুলস্থুল তারা ভেসেছেন, নিজের স্বার্থ ভেবেছেন, হাসিনার স্বার্থ ভেবেছেন, দেশের মানুষের স্বার্থ তারা কোথায় ভেবেছেন। তো এখনো সময় আছে, এসব করে লাভ হবে না আর কি। ডক্টর ইউনূসের সঙ্গে ঠেলাঠেলি করে লাভ হবে না। এবং ডক্টর ইউনূস, আপনাকে বলি, আপনার উপদেষ্টা পরিষদের ভিতরে কমপক্ষে 4 জন এই সেনাবাহিনীর এই বদমাশ গ্রুপের সঙ্গে অ্যালাইন। তারা কিন্তু নানাভাবে চায় যে আপনাকে সরাবে। সেনাবাহিনী তাদের মাথায় সামনে মূল্য দিয়েছে যে ইউনূস সাহেবকে সরাইতে পারলে তোমাদের আমরা চিফ অ্যাডভাইজার বানাবো, তোমার আমরা হ্যান করবো, ত্যান করবো। তো দয়া করে আপনি পদত্যাগের কোনো প্রশ্নই উঠে না, পারলে দেখি কিছু 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 করুক। আরেকটি বিষয় আমি আপনাদেরকে উল্লেখ করি, সেটি হচ্ছে, ধরেন আজকে হঠাৎ করে দেখলাম যে আইএসপিআর থেকে একটি তালিকা দেওয়া হয়েছে। গণ অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া 626 জনের তালিকা দিল সেনাবাহিনী, অবশেষে অরিন্দম কহিলা বিষাদে। এই এই 626 জনের তালিকার আগেই 144 জনের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে আমি পেয়ে একে প্রকাশ করেছিলাম, যেখানে রাজনৈতিক নেতাদের বা অনেকেরই নাম ছিল না, শুধুমাত্র সরকারি কর্মকর্তা, পুলিশ কনস্টেবল, অফিসারের তালিকা ছিল। তো এই 626 জনের তালিকা দিয়েছে এবং সেনাবাহিনী আইএসপিআর এখানে ধরেন এগুলো মহান সাজার চেষ্টা করে। তো মহান মহান কথা বলেছে তারা, যে আবার শেষে ধরেন এক ধরনের ফালতু ওদের কিছু ন্যারেটিভস আছে না, যে যে কি যেন, আচ্ছা, তারা বলছেন যে তৎকালীন বিরাজমান নিরাপত্তা পরিস্থিতিতে আশ্রয় প্রার্থীদের জীবন বিপন্ন হওয়ার সমূহ সম্ভাবনা ছিল। দুঃখজনকভাবে কিছু স্বাক্ষরমুক্ত মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিভ্রান্তিত সংবাদ ছড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ভঙ্গ করার পাশাপাশি জনগণের সঙ্গে দূরত্ব তৈরির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ সেই আবারও দেখেন ঘুরে ফিরে সেই ভাবমূর্তি, সেই উদ্দেশ্য প্রণোদিত সেই স্বার্থান্বেষী মহল, যে ফালতু ন্যারেটিভস, কিছু সেট শব্দ গাছে মাথায়, এগুলো নিয়ে কাজ করে। আরে বেটা, ভাবমূর্তি কারে বলে জানোস তোরা? জানলে তো এত কিছু হইতো না তোদের। তো এটা হচ্ছে আজকে তালিকাটা এনে একটা দৃষ্টি কারার করার চেষ্টা, কিন্তু তারা বলে নাই যে কত টাকার বিনিময়ে কাকে কাকে সীমান্ত পার করে দেওয়া হয়েছে। এই যে আমাদের হাসান মাহমুদ, হাসিনার যে তথ্যমন্ত্রী ছিল সর্বশেষ বোধহয়, এই হাসান মাহমুদ কত টাকার বিনিময়ে গেছে? আরাফাতকে ধরার পরেও কি তাকে কি এখনো আশ্রয় রাখা হয়েছে, নাকি তাকে ছেড়ে দেওয়া হয়েছে? এরকম আওয়ামী লীগের মন্ত্রী, এমপি কি পরিমাণ আশ্রয় ছিল, কি যাদের নাম আছে এখানে, তারা কোথায় এখন? তোমাদের কাছে তালিকা নাই? তোমরা একটা বাহিনী, তোমরা কাউকে ছাড়বা, কোথায় ছাড়বা, কাজ জিম্মায় ছাড়তেছো, তোমাদের কোনো মাথা ব্যথা নাই? আমাদেরকে গরু মনে হয়? আমরা তোমরা যা বলবা তাই আমরা বিশ্বাস করবো, যা খাওয়াইবা? অর্থাৎ এটা এখন একটা টেনশন, এই টেনশনটা থেকে দৃষ্টি আড়াল করার জন্য মহান সাজার প্রচেষ্টার অংশ হিসেবে 626 জনের এই তালিকা ছেড়ে দেওয়া হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমি ইদানিং দেখছি যে সেনা সমর্থিত, সেনাবাহিনী পুষ্ট কিছু ইউটিউবার, কিছু তাদের প্রচার যন্ত্র, তারা নানাভাবে বলার চেষ্টা করছে যে, বিশেষত আমি, ইলিয়াস হোসেন, পিনাকি, আমাদের কয়েকজনকে টার্গেট করে যে আমরা নাকি কু করানোর চেষ্টা করছি, কু। এবং একটা মজার একটা ভিডিও, একটা একটা ইয়ে দেখলাম, এই যে একটা কার্টুন দেখলাম, দুষ্টু কুকের ডাকে রে কুক 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 কু। যদিও এই কার্টুনে আমাকে বেশি মোটা দেখানো হচ্ছে, আমি অথচ মোটা না, অনেক স্লিম হয়ে গেছি। তো যাই হোক, এই যে প্রচারণার যে লেভেল আপনারা দেখছেন, এবং আমি দেখলাম যে বিএনপির বেশ কয়েকজন আবার এটা তাদের ফেসবুকে শেয়ার করেছেন, এবং আনফর্চুনেটলি এই 3 জন শেয়ার করছে, 3জনই কিন্তু টাকলা, মাথায় চুল নাই। তো আমরা কিন্তু কখনো, আপনি যদি আমার চ্যানেলে দেখেন, কোনো ভিডিওতে কোনোভাবে বা আমার ফেসবুক পোস্টে কোথাও আমরা বলি নাই যে কুগ হবে। এখানে কিন্তু একটা একটা সাইন্টিফিক ন্যারেটিভস আছে। আপনাদের মনে আছে যে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করার প্রায় 2-3 বছর আগে থেকে শেখ হাসিনা কিন্তু বলা শুরু করেছিল, বেগম জিয়াকে জেলে পাঠাতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে। কাউন্টার ন্যারেটিভসে বিএনপির নেতারা বলেছেন বেগম জিয়াকে জেলে পাঠালো দেশ আগুন জ্বলবে, দেশ সহ্য করা হবে না, সম্ভব হবে না। অর্থাৎ এই জাতীয় একটা বিষয়, বেগম জিয়া জেলে যাওয়া এবং তার প্রতিবাদ, এটি কিন্তু ধরেন একটা দীর্ঘ সময় ধরে মানুষকে মেন্টালি প্রিপেয়ার করা হয়েছে যে আহ, যে বেগম জিয়া জেলে যেতে পারেন, মানুষের মাথার মধ্যে এই জিনিসটা ঢুকানো হয়েছে। গত কিছুদিন থেকে কিন্তু এই জিনিসটা আবার মানুষের মাথার মধ্যে ঢুকানো হচ্ছে যে দেশে একটা কু হতে পারে,
দেশে একটা কু হতে পারে। মানুষকে কিন্তু এগুলো হচ্ছে মানসিকভাবে মানুষকে এক ধরনের সাইকোলজিক্যালি প্রিপেয়ার করা, যে মানুষ বলে যে ও আচ্ছা হ্যাঁ তাই তো একটা কু তো হয়ে গেল, এটা তো বলা হচ্ছিল কু হবে। এবং আপনি যদি দেখেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছিল না যে তার এক ভিডিও ইন্টারভিউতে যে ওয়াকার কিন্তু ডক্টর ইউনূসকে মানতে চায় নাই, এবং সেই মানতে না চাওয়াটা সে বলেছে যে ওকে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম। আর শেষ মুহূর্তে যখন উপায় না দেখে সে বুকে পাথর চাপা থেকে সে নানান, তাতে আমি বুঝতে পেরেছি ইয়েস ইটস ট্রু। এবং সেখানেই কিন্তু এই যে অফিসারদের অ্যাড্রেসের আগের দিন ওয়াকার সকল মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ব্রিগেডিয়ার, ব্রিগেড কমান্ডার সহ তিনি একটি সভা করেন, প্রস্তুতি সভা বা হোয়াট এভার। তো এবং এটা করে সেখানে বেশ কয়েকজন ওয়াকারকে উৎসাহ দিয়েছে, বলেছে যে স্যার এই অবস্থায় দেশ চলতে পারে না, আপনি জরুরি অবস্থা ঘোষণা করেন, আপনি ক্ষমতা নিয়ে নেন। অর্থাৎ তারা একটা জরুরি সরকারের কথা বলছিলেন, কারণ হাসিনা এবং তার তার আশ্রয়দাতারা সবাই মিলে ওইভাবেই প্ল্যানটাকে সাজাচ্ছে। দয়া করে হঠকারী সিদ্ধান্তে যাবেন না। ডক্টর ইউনূস পদত্যাগের ফাঁদে পা দেবেন না, পদত্যাগে বাধ্য করান, না হলে বহিষ্কার করুন। বাংলাদেশের জনগণ আপনাকে সমর্থন করে, আমরা সবাই আপনাকে সমর্থন করি।